স্ক্রিনটা কি দেখা যায়? কথা শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে ফাইন। ওকে, সো আজকে আমরা যেটা দেখবো, গত ক্লাসে থ্রেড পুল সম্পর্কে একটু দেখেছিলাম যে কিভাবে থ্রেড পুলটা আসছে এন্ড অল দ্যাট। আজকে যেটা দেখবো যে কিছু এক্সিকিউটরের কিছু মেথড আছে, হ্যাঁ, এগুলোকে বলা হয় থ্রেড পুলের এক্সিকিউটর মেথড। এক্সিকিউটর মেথড সেটা আগে এর আগে একটু ডিসকাস করা হয়েছিল যে এক্সিকিউটর মেথড হচ্ছে এরকম যে আপনার যে টাস্ক গুলো আছে এগুলো হচ্ছে কিউ থেকে যখন হচ্ছে থ্রেডের মধ্যে যাবে সেই প্রসেসটা কি, কোন প্রসেস, সেই প্রসেসটাকে ডিক্লেয়ার করার যে বিভিন্ন ওয়ে আছে, সব মেথডস গুলো আছে সেগুলো হচ্ছে এক্সিকিউটর মেথডের মধ্যে যাবে। এক্সিকিউটর মেথড কি এবং এখানে কতগুলো মেথড আছে এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেমন দেখেন প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে নিউ ফিক্সড থ্রেড পুল, ঠিক আছে, আর ব্র্যাকেট হচ্ছে ইন্টিজার আইএনটি। নিউ ফিক্সড থ্রেড পুল এটা হচ্ছে যে আপনার থ্রেড পুল যেটা আছে, থ্রেড পুল মিন্স হচ্ছে কি যেখানে আপনার টাস্কগুলো এক্সিকিউট হবে, ঠিক আছে? সেই থ্রেড পুল যেটা আছে সেই থ্রেড পুলের হচ্ছে আপনার সাইজটা হচ্ছে ফিক্সড করে দেওয়া। ফিক্সড একটা সাইজ থাকবে যে একবারে এতগুলো থ্রেড নিয়ে কাজ করা সম্ভব, ঠিক আছে? সেটাই হচ্ছে নিউ ফিক্সড থ্রেড পুল ইন্টিজার ভ্যালু, মানে ইন্টিজার ভ্যালু হচ্ছে আপনার যে থ্রেড পুলের সাইজটা কি হবে সেটা একটা ইন্টিজার ভ্যালু, সেটা কোনো ধরনের ফ্লট বা ডাবল কোনো কিছু হবে না, ঠিক আছে? একটা ফিক্সড একটা পূর্ণ সংখ্যা হবে। সো এর জন্য হচ্ছে থ্রেড পুলের সাইজটা ডিটারমাইন বা ফিক্সড করার জন্য হচ্ছে এই মেথডটা ইউজ করা হয়। এবং পরবর্তীতে আরেকটা যেটা মেথড আছে নিউ ক্যাশড থ্রেড পুল। নিউ ক্যাশড থ্রেড পুল জিনিসটা হচ্ছে এরকম যে আপনার প্রতিনিয়ত নতুন নতুন থ্রেড ক্রিয়েট হবে, কিন্তু সেগুলো হচ্ছে পরবর্তীতে রিইউজ হবে, মানে আপনার থ্রেডগুলো এখানে ক্রিয়েট হচ্ছে, এটা হচ্ছে নিউ ক্যাশ থ্রেড পুল মেথডের কাজ। এবং অ্যাজ ওয়েল অ্যাজ এখানে যেহেতু যেগুলো তৈরি হচ্ছে সেগুলো একটা ক্যাশড আকারে আছে, মানে একটা মেমোরিতে আছে, ঠিক আছে? তো এটা চাইলে আপনি চাইলে রিইউজও করতে পারবেন পরবর্তীতে, ঠিক আছে? যখন মানে দেখা যাবে যে ওর ভিতরে যে কাজটা ছিল বা যে প্রসেসটা ছিল ওটা যখন বের হয়ে যাবে, মানে কমপ্লিট হয়ে যাবে, তখন ওটা খালি হয়ে যাবে, ওই থ্রেডটা আপনি আবার পুনরায় ইউজ করতে পারবেন, রিইউজ করা, ঠিক আছে? যাতে বারবার করে নতুন করে হচ্ছে থ্রেড তৈরি হবে, সেখানে মেমোরি লাগবে বেশি, তাই না? থ্রেড যত বেশি ক্রিয়েট হবে তত কমপ্লেক্সিটি বাড়বে, ঠিক আছে? সো যাতে আমার যেগুলো তৈরি করা আছে সেগুলো যাতে আমি রিইউজ করতে পারি, এই পুরো প্রসেসটাই হচ্ছে নিউ ক্যাশ থ্রেড পুলের মধ্যে করা হয়। আচ্ছা, এরপরে যে মেথডটা আছে সেটা হচ্ছে নিউ সিঙ্গেল থ্রেড এক্সিকিউটর। নিউ সিঙ্গেল থ্রেড এক্সিকিউটর, এখানে কি করা হয় যে আপনার একটা একটা করে থ্রেড তৈরি করা। এর আগে যেটা ছিল নিউ ক্যাশ থ্রেড পুল, এটা কি লটস অফ, মানে আপনার প্রয়োজন অনুযায়ী যতগুলো টাস্ক ততগুলো থ্রেড আপনি তৈরি করবেন, ঠিক আছে? আর এখানে যেটা হচ্ছে থ্রেড এক্সিকিউটর যেটা, সেটা হচ্ছে কি একটা একটা করে থ্রেড তৈরি করবে এবং একটা একটা করে টাস্ক আপনার কি কমপ্লিট হতে থাকবে, ঠিক আছে? সো এই যে তিনটা মেথড এখানে বলা হয়েছে, ঠিক আছে, এই তিনটা মেথড অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেমন হচ্ছে ধরেন আমরা নিউ ফিক্সড থ্রেড পুল, এটার কাজ কি, ঠিক আছে? যেমন ডেসক্রিপশন অনুযায়ী আপনি কাজটা বুঝতে পারতেছেন। নিউ ক্যাশ থ্রেড পুলের কাজ কি, নিউ সিঙ্গেল থ্রেড এক্সিকিউটরের কাজ কি, মানে একটা একটা করে সিঙ্গেল থ্রেড এক্সিকিউট করবে, সেটা অনেকগুলো থ্রেড তৈরি করছে এটা, ঠিক আছে? যদি আমি বলি ডিফারেন্সিয়েট বিটুইন নিউ ক্যাশ থ্রেড পুল আর হচ্ছে থ্রেড পুল মেথড এবং নিউ সিঙ্গেল থ্রেড এক্সিকিউটর মেথড, ঠিক আছে? তাহলে আপনি ডেসক্রিপশনটা যদি জানেন আপনি তাদের দুজনের মধ্যে মেইন ডিফারেন্সটা খুঁজে বের করতে পারবেন, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে আমরা যেহেতু বলতেছি যে আমার যে থ্রেড পুল গুলো আছে, হ্যাঁ, যে থ্রেড পুল আমরা ডিটারমিন করছি এটা একটা সাইজটা ফিক্সড, যেহেতু আমরা বলতেছি যে এটা সাইজটা ফিক্সড, সো ইফ অল থ্রেডস আর বিং কারেন্টলি রান, মানে যে কয়টা থ্রেড আপনি ডিক্লেয়ার করছেন, মানে পাঁচটা থ্রেডই ডিক্লেয়ার করতেছেন, পাঁচটা থ্রেডই কোনো না কোনো কাজ করতেছে, বা তিনটা থ্রেড ডিক্লেয়ার করছেন, যা করছেন আপনি সাইজ যেটা আপনি ডিফাইন করেছেন, এখন দেখেন এই তিনটাই হচ্ছে কোনো না কোনো কাজ করতেছে, কোনো না কারণে কারেন্টলি রান হচ্ছে বাইরে এক্সিকিউটর, মানে এক্সিকিউটর টাস্কগুলো কমপ্লিট করতেছে। তো সেই ক্ষেত্রে যে পেন্ডিং টাস্কগুলো যেগুলো থাকবে সেগুলোকে একটা কিউ, থ্রেড কিউ থাকবে, ঠিক আছে? ওই থ্রেড কিউ এর মধ্যে থাকবে এবং তারা ওয়েট করবে যতক্ষণ না পর্যন্ত ওই যে যারা কাজ এক্সিকিউট করতেছে তাদের কাজটা কমপ্লিট না হচ্ছে,
ঠিক আছে। সো এইভাবে একটা কিউ ফর্ম করা হয়। এটা নিচে হচ্ছে বর্ণনা দিয়ে দেওয়া হয়েছে, ছবি দিয়ে দেওয়া হয়েছে, পরে আছে। আচ্ছা, সো এখানে একটা হচ্ছে এই যে আমরা যে প্রসেসটা বললাম যে কতগুলা হচ্ছে ম্যাথডস এর নাম জানলাম, এগুলারই হচ্ছে মানে কিভাবে হচ্ছে একটা থ্রেড পুল তৈরি করা হয় সেটার একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, একটু খেয়াল করেন। ক্রিয়েট এ টাস্ক রানেবল অবজেক্ট টু এক্সিকিউট। প্রথমে আপনার টাস্ক ক্রিয়েট করতে হবে। টাস্ক মানে কি এক্সিকিউট করবে থ্রেড, তো মানে থ্রেড তৈরি হবে কি আমার টাস্কের পারপাস, তাই তো? আমাকে টাস্ক আগে ডিফাইন করতে হবে যে কতগুলো টাস্ক থাকবে, সেই টাস্কটাকে ডিফাইন করতে হবে এবং কতগুলো টাস্ক হবে সেটা ডিফাইন করতে হবে। এরপরে যেটা আপনি এক্সিকিউটর পুল অর্থাৎ হচ্ছে থ্রেড পুল আপনি ক্রিয়েট করবেন, ঠিক আছে, এক্সিকিউটরস দিয়ে, যে এক্সিকিউটর মেথডস গুলো দিয়ে, ঠিক আছে। এরপরে কি করবেন, ওই এক্সিকিউটর পুলের মধ্যে টাস্কগুলো দিবেন এবং টাস্কগুলো লাস্টে হচ্ছে সব কমপ্লিট হয়ে যায়, আপনার হচ্ছে এক্সিকিউটর পুল মানে কোনো আর টাস্ক বাকি নেই, তার মানে এক্সিকিউটর পুলটা শাটডাউন হয়ে যাবে, অর্থাৎ হচ্ছে আপনার হচ্ছে থ্রেড যেগুলো ক্রিয়েট হয়েছিল ওগুলো হয় ডিস্ট্রয় হয়ে যাবে, না হলে এটা অন্য কোনো কাজের জন্য দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, স্পেসিফিক্যালি ওই কাজ যখন শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কিছু লাইব্রেরি ফাংশন ক্রিয়েট করা হয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে এই স্যাম্পল ডেট ফরম্যাট যেটা, সিম্পল ডেট ফরম্যাট যেটা, এটা হচ্ছে যে আপনার কখন থ্রেডটা ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে আপনি যে সিস্টেমে আপনার কোডটা রান করতেছেন ওটা একটা টাইম দিয়ে দাও, ঠিক আছে। এরপর হচ্ছে সেই অনুযায়ী সেটা ডেট কবে, হ্যাঁ, ডেট টাইম, এগুলো লাইব্রেরি ফাংশন জাভাতে আছে দেখে আর এগুলো নিয়ে আর হ্যান্ডেল করা হলো না। আর হচ্ছে এই দুইটা হচ্ছে মেইনলি থ্রেড পুলের লাইব্রেরি ফাংশন। একটা হচ্ছে কনকারেন্ট এক্সিকিউটর সার্ভিস, অর্থাৎ হচ্ছে যে আপনি যে একটা থ্রেড টাস্কগুলো আপনি থ্রেডের মধ্যে নিচ্ছেন এবং হচ্ছে এই যে প্রসেসটা যে একটা টাস্ক থ্রেড কিউ থেকে থ্রেড পুলের মধ্যে আপনি টাস্কগুলো নিয়ে আসছেন, এই কাজটা করা হয় মেইনলি এক্সিকিউটর সার্ভিস থেকে। আর এক্সিকিউটরস যেটা আছে সেগুলো হচ্ছে এক্সিকিউটর যে মেথডস গুলো আছে ওইগুলোকে হচ্ছে আমরা রান করা এক্সিকিউট করার জন্য বা ওইগুলো চলগুলোর জন্য লাইব্রেরি, ঠিক আছে। তো প্রথমেই যে কাজটা ছিল সেটা হচ্ছে প্রথমে টাস্ক ক্রিয়েট করতে হবে, তাই তো? তো আমরা টাস্কের জন্য আমরা রানেবল অবজেক্ট ইন্টারফেস বা রানেবল অবজেক্ট যেটা ছিল মানে রানেবল ইন্টারফেস, আমরা থ্রেডের দুইটা অংশ করছিলাম, মাল্টি থ্রেডিং এর ক্ষেত্রে, মাল্টি থ্রেডিং এর ক্ষেত্রে একটা হচ্ছে থ্রেড ক্রিয়েট করা যায় থ্রেড ক্লাস ইউজ করে, আর একটা হচ্ছে রানেবল ইন্টারফেসের মাধ্যমে, ঠিক আছে। সো এখানে যেটা হচ্ছে আপনার যে টাস্কটা আছে সেটা রানেবলের মাধ্যমে, রানেবল ইন্টারফেসের মাধ্যমে তৈরি করা হয়েছে, কারণ আমরা রানেবলের একটা অ্যাডভান্টেজ বা এটাকে রানেবলের একটা ওয়ার্ড বলছিলাম, সেই জিনিসটা ছিল এরকম যে এখানে যদি কোনো একটা টাস্ক বা কোনো কিছু হচ্ছে থ্রেড ডিক্লেয়ার করা হয় সেটা অলওয়েজ ফিক্সড থাকবে, সেটাকে আমি রান টাইমে কখনোই চেঞ্জ করতে পারবো না, যেটা আমি থ্রেড ক্লাসের মাধ্যমে করতে পারবো। আমার অবজেক্টে থ্রেড ক্লাসে অবজেক্ট আমি চেঞ্জ করতে পারবো, বাট রানেবলের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, অলওয়েজ যেটা আপনি ডিক্লেয়ার করবেন উইল ফিউচারলি ফিক্সড। তো যেহেতু টাস্ক নাম্বারটা আমার মেইন কাজ হচ্ছে, টাস্ক নাম্বারটা যদি ফিক্সড না থাকে আমি পুল তৈরি করতে পারবো, তো আমাকে প্রথমে হচ্ছে টাস্ক নাম্বারটা ফিক্সড রাখতে হবে, এর জন্য রানেবল ইন্টারফেসের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয়েছে, ঠিক আছে। তো এরপর যাই হচ্ছে প্রাইভেট স্ট্রিং নেম, মানে একটা হচ্ছে স্ট্রিং নেম থাকবে, স্ট্রিং নেম হচ্ছে যেটা হচ্ছে টাস্কের নামটা থাকবে, টাস্কের নাম, ধর টাস্ক 1 2 3 4 5 আপনি যে কয়টা ক্রিয়েট করেন, আর এই নামটাই হচ্ছে একটা মানে আপনার কনস্ট্রাক্টরের মাধ্যমে নিয়ে নাম হলো, যে নামটা হচ্ছে পরবর্তীতে আমরা এটা সেট করে দিব, প্রত্যেকটা 10টা যদি টাস্ক থাকে 10টা টাস্কের জন্য সেম কাজ করবে। এরপর কি বলা হচ্ছে আপনি একটু খেয়াল করেন যে প্রত্যেকটা টাস্ক নেম হচ্ছে প্রিন্ট করব, মানে কয়টা টাস্ক আমি নিচ্ছি সেটা আমি হচ্ছে প্রিন্ট করব, এবং এইটা হচ্ছে 5 বার রিপিট হবে। 5 বার কিভাবে রিপিট হবে আমি নিচে যাই দেখেন। এখানে হচ্ছে রান মেথডের যে কাজটা সেই কাজটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা টাস্ক, ধরেন যে কয়টা টাস্ক ক্রিয়েট হচ্ছে, আপনি যে কয়টা টাস্কের নাম দিচ্ছেন প্রত্যেকটা টাস্ক হচ্ছে যাবে এবং সর্বোচ্চ 5টা পর্যন্ত আপনার হচ্ছে টাস্কটা 5 বার হচ্ছে রিপিট হবে। 5 বার রিপিট হবে মানে হচ্ছে যে আমি 5 বার করে আমার 5 বারে যতটুকু সময় লাগবে অতটুকু সময় আমি থ্রেডের মধ্যে টাস্কটা থাকবে, এরপর থ্রেডের টাস্কের কাজ শেষ হয়ে যাবে, এরকম বোঝাচ্ছে, ঠিক আছে। সো এখানে ফর লুপের মাধ্যমে এর জন্য 5 দিয়ে দেওয়া হচ্ছে যে এটা 5 বার 5 টাইম, মানে প্রত্যেকটা টাস্ক 5 বার করে হচ্ছে ঘুরবে, প্রত্যেকটা টাস্ক 5 বার করে ঘুরবে, নট লাইক 5টা টাস্ক আপনার ক্রিয়েট হবে,
পাঁচটা টাস্ক আপনার ক্রিয়েট হবে, মানে পাঁচটা টাস্কের নাম আপনি দিবেন, ওটা হচ্ছে পরবর্তীতে মেইন মেথডে বলা হবে। কিন্তু এখানে ওই প্রত্যেকটা টাস্ক 5 বার করে ঘুরবে। সো হচ্ছে যখন হচ্ছে আমার এরকম আছে যে ইফ I is equal to 0, মানে প্রথমটা থেকে শুরু করছি, ঠিক আছে। I এর মান যখন 0 তখন হচ্ছে নতুন ডেট ফরম্যাট তৈরি হবে এবং সেখানে ডেট ফরম্যাট যেটা হচ্ছে এইরকম থাকবে, আওয়ার, মিনিট এবং সেকেন্ড এভাবে থাকবে। মানে এটা হচ্ছে আপনার সিস্টেমের, যে আপনি যে সিস্টেমে রান করছেন ওটা একটা টাইম বলবেন, ঠিক আছে। আর মেইনলি হচ্ছে ইনিশিয়ালাইজেশন টাইম ফর টাস্ক নেম, এখানে হচ্ছে ইনিশিয়ালাইজ করা হবে, এখানে টাস্ক নেম ধরেন টাস্ক 1, এরপর 2 3 4 কতগুলো আপনি ডিক্লেয়ার করে দিবেন ওইটা, এবং পাশাপাশি হচ্ছে সেই পাশে হচ্ছে আপনার ডেট যে ফরম্যাটটা, এই যে এখানে যে ফরম্যাটটা ছিল ওই ফরম্যাট অনুযায়ী ডেট এবং টাইমটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আদারওয়াইজ যদি প্রথম টাস্ক না হয় তাহলে কি হবে? যদি প্রথম টাস্ক না হয় তাহলে কি, আমার একটা টাস্ক অলরেডি তৈরি হয়ে আছে, তার মানে এটা অলরেডি এক্সিকিউশনে আছে। যখন টাস্ক তৈরি হবে তখন কিন্তু থ্রেডের মধ্যে চলে যাবে কাজটা এক্সিকিউশনের জন্য, ঠিক আছে। তো যদি প্রথম টাস্ক বা প্রথমবার না হয়, মানে প্রথম যে 4-5 বার যেহেতু ঘুরবে, প্রথমবার না, তার মানে সেকেন্ড থার্ড বার, তখন আপনার হবে যে প্রথম টাস্কটা, তাহলে একটা টাস্ক আপনি এক্সিকিউট হয়ে গেছেন, তাহলে ওই টাইমটা কত সেটা হচ্ছে সে ক্যালকুলেট করবে। এবং এই দুইটার মধ্যে যখন আপনি দেখবেন ডিফারেন্স, তখন হচ্ছে বুঝতে পারবেন যে টাস্কটা কত মিনিটে এক্সিকিউট হচ্ছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে এক্সিকিউশন টাইম ফর এভরি টাস্ক। প্রত্যেকটা টাস্ক যখন যাবে, যে 5 বার করে ঘুরবে, প্রথমটা এবং লাস্টে 5 নাম্বার বা দুজনের হচ্ছে বিয়োগফলই হচ্ছে আপনার এক্সিকিউশন টোটাল টাইম, ঠিক আছে। সো এটা, এবং থ্রেডে একটা স্লিপ টাইম দিছে, অর্থাৎ হচ্ছে একটা টাস্ক হচ্ছে এক্সিকিউশনে ঢুকবে 100, মানে 100 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড করে সময় নেবে, আবার ঘুরবে আবার এরকম ঘুরবে, এবং মাঝে হচ্ছে আপনার একটা স্লিপ, একটা ব্রেক টাইম থাকবে, ঠিক আছে। থ্রেডের ব্রেক টাইম কেন দেওয়া দরকার ছিল বলেন তো? ইটারেশনের মাঝে মধ্যবর্তী সময়ে কেন থ্রেডের এরকম থ্রেড ডট স্লিপ মেথডটা দরকার হয়েছিল? এই যে 1 মিলি সেকেন্ড বা 1 সেকেন্ড, হ্যাঁ, এই যে প্রসেসটা আমার ছিল না, তো এটা কেন আমরা দিয়েছিলাম বলেন তো? থ্রেড ডট স্লিপ মেথড সেজন্য ইউজ করা হয়। আমরা যখন একটা টাস্ক একটা থ্রেডের মধ্যে দিই না, ওটাতে এক্সিকিউশনের সময় লাগে, এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই টাস্কটা সুইচ হয়ে ওই থ্রেডটা আরেকটা অন্য টাস্কে চলে গেল, ওই সুইচিং এর টাইমটার জন্য আমার একটা স্লিপিং বা একটা ব্রেক টাইম দরকার, ঠিক আছে। ওই টাইমটাই হচ্ছে অ্যাকচুয়ালি ও মানে ইউটিলাইজ করে ফর সুইচিং দ্য থ্রেড, ঠিক আছে। সো এরপরে যেটা আছে যে আপনার হচ্ছে যদি কোনো ধরনের ইন্টারাপশন হয়, যেমন ইন্টারাপশন কিরকম হতে পারে, ধরেন আপনার কোনো টাস্কই দেওয়া নেই, ঠিক আছে, মানে আপনি কোনো টাস্ক ইনিশিয়েটই করেন না, সেক্ষেত্রে 5 বার করে কি ঘুরাবেন, ঠিক আছে। সো ওইটার জন্য ওই সব ক্ষেত্রে হচ্ছে ইন্টারাপ্টেড এক্সেপশন যদি হয়, যে কোনো কারণে টাস্ক করতে গিয়ে ইন্টারাপশন ফিল হচ্ছে সেটার জন্য, ঠিক আছে। এরপরে যেটা বিষয়, এরপর হচ্ছে আমরা মেইন মেথডে চলে আসবো, মানে মোট কথা হচ্ছে আমরা হচ্ছে এখন থ্রেড পুল তৈরি করে ফেলছি, আমরা হচ্ছে থ্রেড পুল তৈরি টাস্কটা তৈরি করে ফেলছি, ঠিক আছে। কিভাবে প্রসেস করব সবকিছু, এখন হচ্ছে আমার এক্সিকিউশনের টাইম। সো এক্সিকিউশনের জন্য এই যে দেখেন ম্যাক্সিমাম থ্রেড সংখ্যা 3 দিয়ে দেওয়া হয়েছে, ওই যে 3টা, তার মানে থ্রেড ক্রিয়েট হবে 3টা থ্রেডে, এখন হচ্ছে আপনার টাস্ক যেগুলো হবে সেগুলো হচ্ছে এক্সিকিউট করবে। সো 3টা থ্রেড আপনি ক্রিয়েট করে ফেলছেন, যে ম্যাক্সিমাম নাম্বার অফ থ্রেডস ইন থ্রেড পুলে টোটাল কয়টা আপনি যে ফিক্সড, যেটা ওই জিনিসটা ছিল, হ্যাঁ, থ্রেড পুলে আপনি থ্রেড তৈরি করে ফেলছেন। এখন আপনি জানেন হচ্ছে মেইন মেথডের মধ্যে এখন কি আপনি 5টা টাস্ক ক্রিয়েট করছেন, এইখানে কিন্তু আপনি 5টা টাস্ক ক্রিয়েট করছেন, ওখানে I is less or equals 5, ওখানে কিন্তু 5টা টাস্ক 5 বারে 25 বার ঘুরবে, 25 বার লেখাটা আসবে, ঠিক আছে। কিন্তু এখানে এই মেইনলি টাস্ক কিন্তু ক্রিয়েট করছেন আপনি এখানে টাস্কগুলো ক্রিয়েট করছেন 5টা, এখানে আপনি 10টাও দিতে পারেন, আপনি 100টাও দিতে পারেন, ইটস আপ টু ইউ, আপনি যতগুলো দিয়েছেন, ঠিক আছে। এরপরে নিচে যাই, এরপর যেটা যে আপনার এক্সিকিউটর সার্ভিস পুল, এখন হচ্ছে কি
আপনার প্রথম যে সেকেন্ড যেটা ছিল যে আপনার পুল সাইজ অনুযায়ী আমার থ্রেড মানে আমার যে পুল সাইজ যেটা আমি ফিক্সড করে দিচ্ছি যেটা হচ্ছে ম্যাক্সিমাম তিনটা থ্রেড পুল থাকবে, তো সেইটা আমি হচ্ছে এখানে এক্সিকিউট করে নিউ ফিক্সড থ্রেড পুল যেটা হচ্ছে পুল সাইজটা ফিক্সড করে দেওয়া। ঠিক আছে, এবং পুল সাইজটা এখানে যদি চান আপনি হচ্ছে ম্যাক্সিমাম 3 জায়গায় যদি সরাসরি 3 লিখতেন, উপরেরটা আপনি যদি না লিখতেন সাবস্টিটিউটের কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটাও করা যায়। ওরা হচ্ছে কি করছে যে এটা যেহেতু চেঞ্জেবল না, ওর জন্য ওরা স্ট্যাটিক ফাইনাল ভয়েড দিয়ে ওটা করে ফেলছে যাতে ওটা কোনোভাবেই চেঞ্জ না হয়। ঠিক আছে, বা কেউ যদি কোনোভাবে চেঞ্জ করার চেষ্টা করে যাতে কোনো চেঞ্জেস না হয়। এখন হচ্ছে স্টেপ 3 যেটা ছিল যে আমার টাস্কগুলো থ্রেডের মধ্যে যাবে এবং এক্সিকিউশন কমপ্লিট হবে। ঠিক আছে, সো এইটা হচ্ছে পুল ডট এক্সিকিউট মেথডের মাধ্যমে প্রত্যেকটা হচ্ছে আপনি এখানে প্রত্যেকটা R1 R2 R3 R4 টাস্কগুলো, তাই তো টাস্কগুলো প্রত্যেকটা টাস্ক যাবে এবং এক্সিকিউট হবে। এগুলো হচ্ছে সব হচ্ছে ওদের বিল্ট ইন মেথড, ওটা হচ্ছে যে এক্সিকিউটরস আমরা একটা লাইব্রেরি ফাংশন প্রথমেই ডিক্লেয়ার করছিলাম না, ওইটার মধ্যে এগুলো সব আছে। পুল ডট শাটডাউন অর্থ হচ্ছে আপনার যখন কাজ কমপ্লিট হয়ে যাবে, 4টা 5টা টাস্ক আপনার চলে আসছে, মানে এক্সিকিউশন কমপ্লিট হবে, তারপর হচ্ছে শাটডাউন। এটার আউটপুটটা দেখলে আরো জিনিসটা ভালো মতো বুঝতে পারবেন। প্রথমেই কি ইনিশিয়ালাইজ করবে। কয়টা ছিল বলেন তো, কয়টা থ্রেড ছিল? থ্রেডের ম্যাক্সিমাম সাইজ কত ছিল? 3। তার মানে এট এ টাইমে 3টা টাস্ক সে ইনিশিয়ালাইজ করতে পারবে এবং নিয়ে কাজ করতে পারবে। আমার টাস্ক কয়টা ক্রিয়েট হয়েছিল? 5টা। তার মানে সে এট এ টাইমে 3টাই করতে হবে, বাকি 2টা কিউতে থাকবে, থ্রেড কিউতে থাকবে। ঠিক আছে, সো 2 1 এবং 3। আচ্ছা, কেন হচ্ছে 2 1 3 হইছে এইটা ডিপেন্ডস অন যে আপনার সিস্টেমে। ঠিক আছে, এমন যদি হয় যে আপনার কোনো একটা সিস্টেমে দেখা যায় যে টাস্ক 1 আগে ক্রিয়েট না হয় 2 হতে পারে, আবার কারণ সময় টাস্ক 3 ক্রিয়েট হতে পারে। ইটস ডিপেন্ডস অন আপনার হচ্ছে প্রসেসর বা আপনার সিস্টেমের উপর। ঠিক আছে, বা এখানে টাইমটা মেইনলি ভ্যারি করে। ঠিক আছে, সো প্রথমে হচ্ছে 3টা টাস্ক তৈরি হয়েছে। এখন যেহেতু 3টা টাস্ক তৈরি হয়েছে, এই 3টা টাস্ক দেবেন 5 বার আসবে। 1 2 3, আবার 1 2 3, এভাবে করে 5টা গুণে। এখানে কয়টা আছে? 5 বার। 5টা মানে 5 বার। দেখেন এখানে 25 বার হবে। একটু গুণে দেখেন, সরি 25 বার 3 5 15 বার হবে। 15 বার হবে। 15টা হইছে না? গুণের উপরে একটা ছিল, বাকি এখানে সব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 উপরে একটা 15টা মানে 5 বার হচ্ছে আপনার যখন এক্সিকিউশন হবে তখন আমরা বলতে পারবো যে টাস্ক 1 2 3 আমার এক্সিকিউশন ডান। এখন আমরা আবার কিউতে যাব, তখন আবার মেসেজ আসবে যে ওই যেভাবে যে সিস্টেমে ক্রিয়েট হইছে ওই সিস্টেমে টাস্ক 2 কমপ্লিট 1 কমপ্লিট 3 কমপ্লিট। ওই যে আমি উপরে করে দিছি, ওটা ইনিশিয়ালাইজ করে দিছি যে আমার যখন আমি থ্রেড তখনই বুঝতে পারবে যখন হচ্ছে 5 বার করে টাস্কটা পুরো এক্সিকিউশন কমপ্লিট হবে, তখন হচ্ছে বুঝতে পারবে যে এটা টাস্কগুলো কমপ্লিট। এটাকে আমি বের করে দিব। ঠিক আছে, এরপর হচ্ছে পরবর্তীতে এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, এটা যদি আপনি 10 বার করতে পারেন। ঠিক আছে, মানে ডিপেন্ডস অন আপনার টাস্ক কি রকম কি সাইজের সেটার উপর। ঠিক আছে, এরপর যে বাকি দুজন ছিল কিউতে, তাদের ইনিশিয়ালাইজ করা হলো। ঠিক আছে, তাদের ইনিশিয়ালাইজ করা হলো টাস্ক 5 এবং টাস্ক 4। ওই যে বললাম সিস্টেম অনুযায়ী আপনার চেঞ্জ হতে পারে। ঠিক আছে, টাস্ক 5 হলো টাস্ক 4 হলো, এরা আবার হচ্ছে 5 বার করে যাবে। তাহলে এখন 5 গুণে 10 বার হবে। দেখেন এখানে 10 টা আছে, 10টা আছে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, দুইবার করে 5বার করে দুজন আসছে। ঠিক আছে, এবং পরবর্তীতে টাস্ক 5 এবং টাস্ক 4 হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এখানে কমেন্টস গুলো মেইন, আউটপুটটা তো বুঝতে পারছেন, আউটপুট বুঝতে পারছেন না? এখানে যে কমেন্টসটা সেটা হচ্ছে এরকম যে প্রোগ্রাম থেকে দেখা গেল যে টাস্ক 4 আর টাস্ক 5 আর এক্সিকিউটেড only when a thread in the pool becomes idle। এমন যখন হলো যখন হচ্ছে আপনার যে থ্রেড পুল যেটা আছে সেটা আইডল হিসেবে থাকবে, মানে যে কোনো একটা থ্রেড পুল যখন তার কাজটা কমপ্লিট করে ফেললো খালি হয়ে গেল, তখনই আমি আরেকটা টাস্ক হচ্ছে ইনিশিয়ালাইজ করতে পারবো। ঠিক আছে, সো আনটিল দেন দ্য এক্সট্রা টাস্ক আর প্লেসড ইন এ কিউ, যে বললাম থ্রেড কিউ যেটাকে বলা হয়, সেই 4 আর 5 কিন্তু থ্রেড কিউ এর মধ্যে। ঠিক আছে, এখন আপনি যদি এট এ টাইমে হচ্ছে 3টা মানে আপনি থ্রেড সাইজের ম্যাক্সিমাম টি যদি আপনি 5 দিন তাহলে একবার 5টাই হয়ে যেত।
ঠিক আছে, তখন হচ্ছে 5 আর হচ্ছে 5 বার 25 বার আপনার আউটপুট আসবে। এইটা হচ্ছে তার পিক্টোরিয়াল ভিউ। যদি বলি আমার আগের যে প্রোগ্রামটা আছে ওটার মধ্যে যে এই দেখেন টাস্ক 5 এবং টাস্ক 4 হচ্ছে কিউতে থাকলো, টাস্ক 1 2 3 এরা হচ্ছে থ্রেডের মধ্যে কাজ এক্সিকিউশন করলো। থ্রেড ফুল এক্সিকিউট হয় ফার্স্ট 3 টাস্ক। থ্রেড ফুল যেটা এক্সিকিউট করতেছে, আর এখানে টাস্ক কিউ বা থ্রেড কিউ যেটাকে বলতেছে মেইনলি টাস্ক কিউ হবে, কিউটা হচ্ছে এখানে রাখা হয়েছে। এটা এক্সিকিউশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে বাকি যে 4 এবং 5 তারা হচ্ছে থ্রেডের মধ্যে যাবে, কিন্তু আবার এক্ষেত্রে থ্রেড 3 যেটা সেটা হচ্ছে আইডল থাকবে যেহেতু আর কোনো টাস্ক নাই। ঠিক আছে, সো এখানে এইটার একটা মেইন একটা ডিসঅ্যাডভান্টেজ, মেইন একটা অ্যাডভান্টেজ আছে। One of the main advantage of using this approach or this thread pool is when you want to process 100 requests at a time. যখন আপনার 100 রিকোয়েস্ট বা 100টা টাস্ক যদি এট এ টাইমে আপনি এক্সিকিউট করতে চান বাট ডু নট ওয়ান্ট টু ক্রিয়েট 100 থ্রেডস, যদি এমন হয় যে আপনি 100টা টাস্ক আপনি কমপ্লিট করছেন তো আপনি 100টা থ্রেড ক্রিয়েট করতে চাচ্ছেন না বিকজ অফ দ্য কমপ্লেক্সিটি ইস্যু। ঠিক আছে, ফর দ্য সেম সো অ্যাজ টু রিডিউস জেভিএম ওভারলোড, মানে যেহেতু থ্রেড যদি 100টা ক্রিয়েট হয় আপনার জেভিএম বা আপনার যে ভার্চুয়াল মেশিন তারপর অবশ্যই ওভারলোড হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে ইউ ক্যান ইউজ দিস অ্যাপ্রোচ, মানে এই থ্রেড পুলের অ্যাপ্রোচটা আপনি ইউজ করতে পারেন টু ক্রিয়েট এ থ্রেড পুল অফ 10 থ্রেডস, মানে আপনি 10টা থ্রেড করলেন এবং 10 বার করে আপনি ঘুরে ঘুরে হচ্ছে আপনার কিউতে রেখে রেখে আপনি 10 বার করে কাজটা কমপ্লিট করতে পারেন। যেহেতু ক্রিয়েট থ্রেড পুল ক্রিয়েট 10টা এট এ টাইমে হচ্ছে আপনার থ্রেড ক্রিয়েট করবে, তার মানে 10টা রিকোয়েস্ট এট এ টাইমে প্রসেস হবে। আফটার দ্যাট আফটার প্রসেস কমপ্লিশন অফ এনি সিঙ্গেল থ্রেড, মানে যদি একটা ধরেন আগে শেষ হয়ে গেল তখন কি সে হচ্ছে বাকি একটা একটা করে নিতে থাকবে, বা যদি এট এ টাইমে 5টাই 10টাই রিকোয়েস্ট শেষ হয়ে গেল এক্সিকিউশন করা তাহলে নেক্সট 10টা আবার নিয়ে আসবে। ঠিক আছে, এই প্রসেসে হচ্ছে রিমেইনিং রিকোয়েস্ট গুলো কি যেতে থাকবে। ঠিক আছে, এইটা তো হলো একটা অ্যাডভান্টেজের কথা আমরা বললাম এবং এটা আমরা ব্যাকগ্রাউন্ড যখন মানে অ্যানালাইসিস করছি তখন কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে আমরা এট এ টাইমে অনেকগুলো থ্রেড ইউজ না করে ওই থ্রেডগুলোকে আমরা যদি রিইউজ করতে পারি হুইচ উইল বি কল থ্রেড পুল। ঠিক আছে, সো এখন যেটা জিনিস সেটা হচ্ছে যে এই থ্রেড পুলের তো কিছু ডিসঅ্যাডভান্টেজ বা অ্যাজ ইউ ক্যান সে রিস্ক আছে, রিস্ক আর ডিসঅ্যাডভান্টেজ যেটাই আপনার বলেন। ঠিক আছে, সেটা আছে। তো সেটা কি প্রথমতই হচ্ছে ডেডলক। ডেডলক জিনিসটা হচ্ছে এরকম, ধরেন আপনার অনেকগুলো হচ্ছে যখন মাল্টি থ্রেডেড প্রোগ্রাম থাকে এই ক্ষেত্রে কি হয় যে আপনার ওই যে টাস্ক কিউতে কতগুলো কিউ টাস্ক রয়ে গেল, হ্যাঁ এখন ধরেন এরকম হলো যে কোনো একটা টাস্ক তার এক্সিকিউশনের সময় বেশি লাগবে এবং সেজন্য দেখা গেল যে আবার অন্য যে টাস্কগুলো যেগুলো হচ্ছে থ্রেড পুলের মধ্যে অলরেডি আছে তারা হয়তো কোনো না কোনো একটা হচ্ছে কি বলবো তারা হচ্ছে এরকম হয় যে তারা তাদের যে রিসোর্সগুলো দরকার ওগুলো থ্রেড পুলের মধ্যে যাওয়ার পর তারা পায় যে হচ্ছে এই প্রসেসটাকে এক্সিকিউট করতে আরো কিছু আমার রিসোর্স লাগে, তারা ওইখানে বসে থাকে আর বাকি যারা কিউতে আছে তারা তো বসেই আছে। সো দেখা যায় যে অনেক ইম্পর্টেন্ট টাস্ক যেগুলো সেগুলো হচ্ছে কিউতে বসে থাকতে থাকতে এক সময় হচ্ছে মানে হচ্ছে এটা একটা ডেডলকের মতো ক্রিয়েট হয়ে যায়। একটু পরেই দেখেন while deadlock can occur in any multi-threaded program, thread pool introduce another case of deadlock. তার একটা নিজস্ব ডেডলক আছে, one in which all the executing threads are waiting for the result. প্রত্যেকটা এক্সিকিউটিং থ্রেডস যেটা আছে সেটা হচ্ছে waiting for the result from the block threads waiting in the queue due to the unavailability of threads for execution. মানে যে টাস্ক দুইটা কিউতে আছে, হ্যাঁ দুইটা বা তিনটা যাই হবে তার রেজাল্টের উপর ডিপেন্ড করে যেগুলো এখন থ্রেডে ঢুকছে তাদের তাদের এক্সিকিউশন ডিপেন্ড করছে। তার মানে যারা ঢুকে আছে তারা এক্সিকিউশন করতে পারতেছে না বিকজ অফ যে টাস্কটা রেজাল্টের উপর ডিপেন্ড করতেছে সে এখন কিউতেই আছে, আর হচ্ছে এখানে যারা যে কিউতে আছে তো বসে আছে বিকজ অফ থ্রেড পুল অলরেডি তিনজনকে নিয়ে বসে আছে। ঠিক আছে, সো আলটিমেটলি সবাই যখন সবার উপর নির্ভর ডিপেন্ড করতেছে তখন আর হচ্ছে আপনার পুরো একটা ডেডলক ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এইটা হচ্ছে একটা থ্রেড পুলের মধ্যে একটা হচ্ছে অন্যতম এবং ইম্পর্টেন্ট একটা রিস্ক। ঠিক আছে, এই রিস্কগুলো অনেক ইম্পর্টেন্ট। এরপর যেটা আছে সেটা হচ্ছে থ্রেড লিকেজ।
থ্রেড লিকেজ যেটা হয় সেটা হচ্ছে এরকম যে এরকম হয় যে যদি যখন কোনো ধরনের থ্রেড রিমুভ করা হয় ফ্রম দ্য পুল টু এক্সিকিউট এ টাস্ক বাট নট রিটার্ন টু ইট হোয়েন দ্য টাস্ক কমপ্লিট। মানে এরকম হয় যে হচ্ছে আপনার একটা থ্রেড সে হচ্ছে একটা টাস্ক এক্সিকিউট করতেছে ফাইন, এখন হচ্ছে করতে করতে হঠাৎ করে কোনো না কোনো সিস্টেমের ইস্যুর কারণে থ্রেডটা ডিলিট হয়ে গেল, ঠিক আছে? এখন ওই থ্রেডের মধ্যে যে হচ্ছে টাস্কটা ছিল সেটাও ডিলিট হয়ে গেল, যেহেতু থ্রেড ভ্যানিশ হয়ে গেছে অবভিয়াসলি তার মধ্যে যে টাস্ক সেটাও ভ্যানিশ হয়ে যাবে। সো এইটাকে বলা হচ্ছে একটা থ্রেড লিকেজ বাট নট রিটার্ন টু ইট, মানে হচ্ছে তার রিটার্ন করে কোনো আউটপুট দিচ্ছে না, when the task complete হওয়ার পর যে আউটপুট দিবে এটা দিচ্ছে না। সো অ্যাজ অ্যান এক্সাম্পল, ইফ দ্য থ্রেড থ্রোস অ্যান এক্সেপশন, মানে থ্রেডে যদি কোনো একটা এক্সেপশন থাকে, আর যেটা হচ্ছে আমার এরর যেটা হ্যান্ডলিং, ঠিক আছে, এক্সেপশন থাকে and full class does not catch this, মানে এমন হয় যে আপনি ফুল ক্লাসে কোনো ধরনের হচ্ছে এরকম যে ট্রাইড আছে যে আপনি হচ্ছে এক্সেপশনের কথা বলছেন সেই এক্সেপশনটা এখানে অ্যাকচুয়ালি অন্য একটা এক্সেপশন ক্রিয়েট হয়েছে, সেই ক্ষেত্রে সিম্পলি থ্রেডটা কি করবে, এক্সিট করে ফেলবে। এক্সিট মিন্স হচ্ছে কাইন্ড অফ রিমুভ হয়ে যাবে। আর সেই ক্ষেত্রে হচ্ছে আপনার থ্রেডের যে পুল সাইজটা এটা ফিক্সড যেটা ছিল এটা কমে যাচ্ছে এবং একটা করে কমে যাচ্ছে, এবং এভাবে যদি হয় তখন দেখা যাবে যে আপনার থ্রেডটা অ্যাকচুয়ালি থ্রেড পুলটা এক সময় হচ্ছে খালি হয়ে যাবে এবং যে আপনার টাস্ক গুলো ছিল এক টাইমে সেটাও হচ্ছে ভ্যালিডেশন সার্ভ করতে আপনার থ্রেড লিকেজ হয়ে যাচ্ছে। লিকেজ মিন্স হচ্ছে একটা একটা করে হচ্ছে মানে পানি যেগুলো বাল্ব থেকে বের হয়ে যায়, হ্যাঁ, একজন একজন করে থ্রেড করতে করতে পুরো থ্রেড পুল যেটা আছে সেটাই খালি হয়ে গেছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে থ্রেড লিকেজ। এরপরে আরেকটা আছে সেটা হচ্ছে রিসোর্স থ্রেশিং, ঠিক আছে? রিসোর্স থ্রেশিং যে জিনিসটা সেটা হচ্ছে যে যদি এমন হয় আপনার থ্রেড পুল সাইজ আপনি অনেক বড় করছেন, যেটা ফিক্সড আপনি হচ্ছে 3 এর জায়গায় যদি 100 দিতেই তো পারেন, তো সেই ক্ষেত্রে কি হয়, দ্য টাইম ইজ ওয়েস্টেড ইন কনটেক্সট সুইচিং বিটুইন থ্রেড। এটা কি হয় যে আপনার হচ্ছে যে যেহেতু 100টা হচ্ছে আপনার থ্রেড যদি ক্রিয়েট করেন আপনি, যে 100 কোনটা খালি হয়েছে সেখানে যে আমার যে কিউতে যারা আছে তাদেরকে নিয়ে নিয়ে ভরে মানে তাদেরকে আবার এক্সিকিউশনের জন্য দিয়ে দেওয়া আছে, এই যে প্রসিডিউরটা এটা কনটেক্সট সুইচিং, এই সুইচিং এর জন্য টাইমটা অনেক বেশি লাগে, যেটা হবে ওয়েস্টেড অফ টাইম। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার একটা রিসোর্সের থ্রেশিং, রিসোর্স থ্রেশিং জিনিসটা হচ্ছে হ্যাভিং মোর থ্রেড দেন দ্য অপটিমাল নাম্বার মে কজ স্টারভেশন প্রবলেম লিডিং টু রিসোর্স থ্রেশিং অ্যাজ এক্সপ্লেইন। মানে এটা জিনিসটা হয় স্টারভেশন জিনিসটা হচ্ছে এরকম যে ধরেন আপনি 100টা থ্রেড ক্রিয়েট করছেন একটা থ্রেড খুলে, ওই যে ম্যাক্সিমাম টি ইজ ইকুয়াল টু 100 দিছেন, ঠিক আছে? এখন ম্যাক্সিমাম টি ইজ ইকুয়াল টু 100 দিয়ে ফেলছেন, কিন্তু আপনার যে টাস্ক আছে টাস্ক হয়তো 80টা আছে, বাকি যে 20টা তারা হচ্ছে কি করবে, তারা হচ্ছে খুঁজতে থাকবে যে কোথায় টাস্ক আছে, মানে আপনি যতবারই টাস্ক ক্রিয়েট করে দিচ্ছেন 80-র উপরে কোনো টাস্ক যাচ্ছে না, 80টাই হচ্ছে বা কখনো 85 80-র উপরে যাচ্ছে, বাকি যে 20 জন আছে তারা হচ্ছে 20টা থ্রেড আছে তারা হচ্ছে কি স্টারভেশনে পড়বে, মানে তারা কোনো টাস্ক পাচ্ছে না এক্সিকিউশনের জন্য। তো তারা যেহেতু টাস্ক পাচ্ছে না তখন তাদের যে রিসোর্স গুলো তাদের যে থ্রেড গুলো এগুলো রিসোর্সটা ওয়েস্ট হয়ে যাচ্ছে, ওই রিসোর্সটা ওয়েস্ট হয়ে যাচ্ছে বা থ্রেশিং হয়ে যাচ্ছে। থ্রেশিং মিন্স হচ্ছে ওয়েস্টেজ হওয়া, ঠিক আছে? সো ওই যে 20টা থ্রেড কিন্তু ওয়েস্ট হয়ে যাচ্ছে, সো ওইটাই হচ্ছে এখানে বলা হচ্ছে রিসোর্স থ্রেশিং হিসেবে, যে আপনি যদি এমন হয় যে আপনি যে যতগুলো টাস্ক মানে যতগুলো থ্রেড ক্রিয়েট করছেন কিন্তু টাস্ক অলওয়েজ সেখান থেকে কম হয়, সেক্ষেত্রে বাকি যে থ্রেডগুলো আছে সেগুলো কি হয়ে যাবে, ওয়েস্ট হয়ে যাবে, মানে তারা আইডিয়াল বসে থাকবে, তখন তাদের মধ্যে কোনো টাস্ক যেহেতু যাচ্ছে না তারা স্টারভেশন থেকে টেন্ডস টু তারা হচ্ছে রিসোর্স থ্রেশিং, মানে তাদের রিসোর্স গুলো ওয়েস্ট হচ্ছে। সো আলটিমেটলি হচ্ছে তাদের হচ্ছে রিসোর্স যেহেতু থ্রেশিং হচ্ছে মানে ওয়েস্টেজ হচ্ছে, ঠিক আছে? সো এই যে তিনটা হচ্ছে আপনার থ্রেড পুলের ডিসঅ্যাডভান্টেজ অ্যাজ ইউজুয়াল রিস্ক, মানে থ্রেড পুলে এই তিনটা হচ্ছে প্রবলেম ক্রিয়েট হতে পারে বা এই ধরনের তিনটা ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে। ফার্স্ট যেটা হচ্ছে আমি আবার একটু বলি, ফার্স্ট যেটা হচ্ছে ডেডলক। ডেডলক জিনিসটা হচ্ছে এরকম, ধরেন আপনি যে তিনটা টাস্ক বা যে কয়টা টাস্ক আপনার থ্রেড পুলের মধ্যে ঢুকলো তারা হচ্ছে ডিপেন্ড করতেছে যে টাস্ক কিউতে আছে তার জন্য, তার রেজাল্টের জন্য বাকি যে তিনজন থ্রেড গুলো ধরে বসে আছে তারা ওয়েট করতেছে। তো সেক্ষেত্রে হচ্ছে এ ওর জন্য ওয়েট করতেছে, এ ওর জন্য ডিপেন্ডেন্সি বেড়ে যাচ্ছে দেখে আলটিমেটলি একটা ডেডলক হয়ে গেছে, মানে কেউ আর কোনো প্রসেসিং এ যেতে পারতেছে না, হুইচ ইজ ডেডলক।
থ্রেড লিকেজ যেটা সেই জিনিসটা হচ্ছে এরকম, ধরেন আপনার কোনো একটা থ্রেড কোনো একটা এক্সেপশনে পড়লো, একটা ইরোরের মধ্যে পড়লো, ঠিক আছে, একটা এক্সেপশনের মধ্যে পড়লো, তখন কি করবে, যেহেতু আপনি ওই ধরনের এক্সেপশন আপনি ক্যাচ ব্লকে মেনশন করেন নাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে সে যেহেতু এটা খুঁজে পাচ্ছে না, সে কি থ্রেডটা কি করবে, আস্তে করে হচ্ছে বের হয়ে বা রিমুভ হয়ে চলে যাবে, এক্সিট বা রিমুভ যেটাই বলা হয় ওইটা চলে যাবে। এরকম করে যদি ধরেন আপনি 100টা থ্রেড আপনি একটা থ্রেড পুলের মধ্যে ডিনোট করলেন এবং প্রত্যেকেরই এই প্রবলেমটাই ক্রিয়েট হলো, তখন আস্তে আস্তে দেখা যাবে যে বালতির পানি যেভাবে একটা ফুটা থেকে বের হয়ে যেতে যেতে একবার শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, সেরকম থ্রেড পুল যদি একটা বালতি ধরি, বালতির প্রত্যেকটা থ্রেড যদি 100টা থ্রেড প্রিন্ট করেন, থ্রেডটা বের হয়ে যায়, আলটিমেটলি থ্রেড পুলটা ইউনিক হয়ে যাবে। দিস ইজ থ্রেড লিকেজ। এই থ্রেড লিকেজটা হয় বিকজ অফ দ্য এক্সেপশন, এক্সেপশন হ্যান্ডলিং মেথড যদি ঠিক না, ঠিক আছে। আর পরবর্তীতে লাস্ট যেটা হচ্ছে রিসোর্স থ্রেশিং, এই জিনিসটা হচ্ছে এরকম, ধরেন আপনার অনেক বড় একটা থ্রেড পুল সাইজ, মানে আপনি হচ্ছে 100টা থ্রেডের একটা থ্রেডস এর সমান একটা থ্রেড পুল তৈরি করছেন, কিন্তু দেখা গেছে আপনার যে টাস্ক গুলো হয়তো সেটা 40 50 70 এর বেশি উপরে যাচ্ছে না, সেই ক্ষেত্রে বাকি যে 30টা লাস্টের দিকে থাকে তারা হচ্ছে আইডল বসে থাকবে, তখন তারা হচ্ছে স্টারভেশনে পড়বে, যে যেহেতু আমার কাছে কোনো টাস্ক আসতেছে না, আমি একদম আইডল ভাবে বসে আছি, আমার মধ্যে মানে টাস্ক যদি ওদের খাদ্য হিসেবে বলি তারা স্টারভেশনে থাকবে, ঠিক আছে। সো এখান থেকে কি হবে, আপনার ওই যে 20টা বা 30টা যে থ্রেড আছে, ওই থ্রেড গুলো হচ্ছে রিসোর্স, ওই থ্রেডের যে রিসোর্স গুলো সেগুলো ওয়েস্ট হবে। সো দিস ইজ কল্ড রিসোর্স থ্রেশিং, ঠিক আছে। বোঝা গেছে? আর এখানে কিছু ইম্পর্টেন্ট টপিক, মানে টপিক বলতে হচ্ছে ইম্পর্টেন্ট কিছু কথা লেখা আছে, এগুলো আপনারা পড়বেন, ইন দ্য মিনটাইম আমি বিভিন্ন ভাবে এটা বলছি, ঠিক আছে। এরপর যেটা আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে টিউনিং থ্রেড পুল। থ্রেড পুলকে টিউনিং করা, টিউনিং ইন দ্যাট সেন্স যে হচ্ছে আপনার সব থ্রেড যখন ক্রিয়েট হবে সেম সাইজে ক্রিয়েট হবে, ঠিক আছে। সো আপনার টাস্ক অনুযায়ী থ্রেডের যে পরিমাণ, মানে থ্রেডের সাইজ এবং টাস্কের সাইজ অনুযায়ী ওইরকম ভাবে হচ্ছে থ্রেড গুলা ক্রিয়েট করবার, সেই টাস্কটা ওই থ্রেডে এক্স্যাক্টলি দেওয়া, এই জিনিসটাই হচ্ছে টিউনিং থ্রেড, ঠিক আছে। the optimum size of thread pool, যেহেতু আমি যতগুলো টাস্ক তার থেকে অনেক কম থ্রেড বানাচ্ছি, সো আমার এই জিনিসটা ম্যানেজ করাটা খুবই দরকার। optimum size of thread pool depends on the number of processors or assumed tasks available and the nature of task in nature means হচ্ছে তার সাইজ, তার এক্সিকিউশন টাইম, ঠিক আছে, এবং হচ্ছে কতগুলো হচ্ছে প্রসেসর বা কতগুলো হচ্ছে আপনার টাস্ক अवेलेबल আছে তার উপর। on a n processor system, মানে দেখা গেছে যে আপনার যে প্রসেসরটা থাকে পুরাই 5, যে বলেন না যে 5টা কোর থাকে, 5টা কোর প্যারালালি কাজ করে, সো প্রসেসরের যে আপনার সিস্টেমটা আছে সেই প্রসেসরের সাইজ অনুযায়ী for a queue of only computation type process a maximum thread pool কত হতে পারে, হয় n সংখ্যক হবে, যদি আপনার প্রসেসর হয় ধরেন n, মানে n মানে হচ্ছে কোর i5 বা 6 আমি যেটা থাকে, হয় আপনার পুল যেটা হবে ম্যাক্সিমাম থ্রেড সাইজটা হবে, হয় সেটা সমান হবে বা তার থেকে এক বেশি হবে। যদি এক বেশি হয় বা তার সমান হয় তাহলে আমি ম্যাক্সিমাম এফিশিয়েন্ট ওয়েতে আমি হচ্ছে আমার এই টাস্কগুলো এক্সিকিউট করতে পারবো। সেক্ষেত্রে but the task may wait for input output and in such a case we take into account the ratio of waiting time। এই ক্ষেত্রে কি হয় যে আমার কিছু টাস্ককে কি ওয়েট করতে হয়, হ্যাঁ, যে আমার এক্সিকিউশন যে টাস্ক কিউ যে কনসেপ্ট তাকে কতদূর পর্যন্ত ওয়েট করতে হবে, ঠিক আছে, সেটাও হচ্ছে আমরা ওয়েটিং টাইম কাউন্টিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, ফাইন্ড আউট করতে পারি। এবং একটা সার্ভিস টাইম, তার সার্ভিস হতে কত সময় লাগবে, আগের যে টাস্কগুলো চেক করে গেছে তাদের সার্ভিসে কত সময় লাগবে, সে অনুযায়ী ওয়েটিং টাইমটা আগের যেগুলো টাস্ক কিউতে আছে তাদের ওয়েটিং টাইমটা এটা আমরা ক্যালকুলেশন করতে হবে। for a request and resulting in a maximum pool size, তখন দেখা যায় ম্যাক্সিমাম পুল সাইজটা আমরা এই নিয়মে ক্যালকুলেশন করলে আমার ম্যাক্সিমাম এফিশিয়েন্ট ওয়েতে আমি হচ্ছে আমার টাস্কগুলো থ্রেড পুলের মধ্যে এক্সিকিউট করতে পারি, ঠিক আছে। সো এই জিনিসটাই হচ্ছে আপনার টিউনিং দ্য থ্রেড পুল, অর্থাৎ থ্রেড পুলের সাইজ কত দেওয়া দরকার। ওই যে বললাম একজন 3 দিছে, ও কেমনে 3 দিল, আমি তো 100 দিতে পারি, আমি কেন দিচ্ছি না, ওই কত সাইজ হবে এটা আপনি এই ক্যালকুলেশনের মাধ্যমে আপনি ফাইন্ড আউট করতে পারেন। এখান থেকে W এবং S যেটা থাকে সেটা সাধারণত আমরা OS অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এটা জানতে পারি, ওয়েটিং টাইম এবং সার্ভিস টাইম, ঠিক আছে।
কত সময় সার্ভিস দিবে এবং কত সময় ওয়েট করতে হবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। আর এর যেটা হচ্ছে আপনার প্রসেসর কত, কোরাই 5 হলো 5, কোরাই 7 হলো 7, ঠিক আছে, মানে প্রসেসরের যে টাইপটা এবং সেই অনুযায়ী কয়টা প্রসেসর এট টাইমে কাজ করতে পারে সেই অনুযায়ী সেটা হচ্ছে এনএন হলো। তার মানে এই থেকে আমি হচ্ছে ম্যাক্সিমাম পুল সাইজটা যদি ডিটারমাইন করি, সেই পুল সাইজটা যদি রাখি তাহলে আমি সর্বোচ্চ হচ্ছে এফিশিয়েন্ট ওয়েতে আমি হচ্ছে আমার টাস্কগুলো কমপ্লিট করব। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এই টোটালটাই হচ্ছে আপনাদের থ্রেড পুলের যে কনসেপ্টটা সেটা। হ্যাঁ, সো থ্রেড পুল থেকে এখন আমি একটু যাই। থ্রেড পুল থেকে প্রথমে শুরু করি যে এখান থেকে আসলে ইম্পর্টেন্ট, থ্রেড পুলটা আসলে অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা যদিও আমি লাস্টে পড়িয়েছি। এখানে থ্রেড পুলে যে এই যে ব্যাকগ্রাউন্ডটা যেটা আমি একদম ধরে ধরে প্রত্যেকটা লাইন করে বলে দিচ্ছি। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড অনেক বেশি ইম্পর্টেন্ট বিকজ অফ দ্য, ধরেন আপনার কাছে কোনো একটা সিনারিও বেসড যদি আমি কোনো কোশ্চেন করি, ঠিক আছে, কোনো একটা সিনারিও দেওয়া থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ফাইন্ড আউট করতে হবে যে এটা থ্রেড পুল কিনা বা এটা এই সিনারিওতে আপনি কি বুঝাতে চেয়েছেন। ঠিক আছে, এই জিনিসটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। থ্রেড পুল কি এবং কি রিসোর্স থ্রেশিং এর যে কনসেপ্টটা এটা ইম্পর্টেন্ট। এক্সিকিউটর সার্ভিস বলতে কি বোঝায় বা কি বুঝেন? ওই যে এক্সিকিউটর সার্ভিস যে ম্যাথ আপনার হচ্ছে কিউ থেকে যে আপনার থ্রেড পুলের মধ্যে আপনার যে টাস্কগুলো আসবে, দিস ইজ এক্সিকিউটর সার্ভিস। আর থ্রেড পুল এক্সিকিউটর হচ্ছে থ্রেড পুলের মধ্যে যে টাস্কগুলো এক্সিকিউট হবে। ঠিক আছে, এইটা এই ছবিগুলো হচ্ছে যে বোঝানোর জন্য মেথডস গুলো অনেক ইম্পর্টেন্ট। এই যে তিনটা মেথডস এখানে দেওয়া আছে, হ্যাঁ, নিউ ফিক্সড থ্রেড পুল, ক্যাশড থ্রেড পুল, সিঙ্গেল থ্রেড এক্সিকিউটর। ঠিক আছে, এই তিনটা যে হচ্ছে আছে, এই তিনটা মেথড খুব ভালো করে পড়বেন তার মধ্যে, এবং ডিফারেন্সটাও করতে পারেন। যেমন হচ্ছে নিউ ক্যাশ থ্রেড পুল এন্ড নিউ সিঙ্গেল থ্রেড এক্সিকিউটর, এই দুইটার মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, একটা হচ্ছে আপনার যে থ্রেড ক্রিয়েট হচ্ছে এবং থ্রেডগুলো যে রিইউজ হচ্ছে সেটা বোঝানোর জন্য, আর যেটা সিঙ্গেল থ্রেড এক্সিকিউটর যেটা হচ্ছে সে হচ্ছে একটা একটা থ্রেড নিয়ে সে এক্সিকিউশন কমপ্লিট করবে। ঠিক আছে, এই দুইটা কিন্তু দুই ধরনের। আচ্ছা, এরপর একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে। এক্সাম্পলটা আপনি হচ্ছে স্টেপগুলো মেনে দেখবেন, যেহেতু আপনাদের কোনো কোড আসে না, কিন্তু ধরেন আমি কোডের যদি কোনো একটা পোরশন তুলে দিই, ধরেন এই যে রানের যে পোরশনটা, হ্যাঁ, এতটুকু তুলে দিলাম। এখন আমি যদি বলি যে হচ্ছে আপনার এই কোডের মধ্যে আপনার প্রথমে টাস্ক ইনিশিয়ালাইজ হবে এবং এখানে যদি আমি প্রসেস 5 টাইমস এর জায়গায় 3 টাইমস করতে চাই, সেক্ষেত্রে আপনার কোডে কোথায় চেঞ্জ করতে হবে? ঠিক আছে, তো আপনার কোডটা দেওয়া হবে, আপনি সেই অনুযায়ী চেঞ্জ কোডটা লিখবেন। তারপর হচ্ছে আরেকটা জিনিস যেটা একটু আগে যেটা বললাম যে আমার ম্যাক্সিমাম থ্রেড এখানে নাম্বার 3 দিলাম। হ্যাঁ, এটা আপনি কিভাবে ডিটারমাইন করলেন? এখানে যদি আমি 100 তো দিতে পারতাম, আমি কেন দিলাম না? ঠিক আছে, ওই ক্ষেত্রে যে টিউনিং থ্রেড পুল যেটা, ওই কনসেপ্টটা আসবে এখানে। ঠিক আছে, এরপর যেটা হচ্ছে এখানে তো আউটপুট গুলো দেওয়া হয়েছে। এরপর যেটা এখানে যে অ্যাডভান্টেজ, যেটা থ্রেড পুলের অ্যাকচুয়াল অ্যাডভান্টেজ কোনটা এটা অবশ্যই দেখতে হবে, এবং পরবর্তীতে হচ্ছে আপনার ডিসঅ্যাডভান্টেজ বা রিস্ক যেটা আছে। হ্যাঁ, রিস্ক গুলো অবশ্যই ভালো করে দেখবেন। প্রত্যেকটা যে রিস্ক তার কিভাবে হয়, কি হচ্ছে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এখান থেকে আর কিছু নেই। টিউনিং এর কথা তো বললাম যে আপনার থ্রেড পুলের সাইজ, ম্যাক্সিমাম পুল সাইজটা কত হবে সেটা ফাইন্ড আউট করার জন্য আমরা এই কনসেপ্টটা আসছে টিউনিং থ্রেড পুল। ঠিক আছে, আচ্ছা, এরপর যাই হচ্ছে আপনাদের একদম প্রথম থেকেই যাই। আচ্ছা, এরপর দেখেন হচ্ছে আমাদের প্রথম যেটা ছিল সেটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। ঠিক আছে, এখানে তো দুইটা রুলস আছে, এই দুইটা রুলস তো একদম ভালো মতো পড়বেন, কারণ রুলস গুলো থেকে পরবর্তীতে হচ্ছে কোশ্চেন টাইপ এরকম হতে পারে। ধরেন আমি একটা কোডিং এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দিলাম, ঠিক আছে, এখন আপনাকে ফাইন্ড আউট করতে হবে এটা কোন রুলস কে সাপোর্ট করতেছে। আমি কোডিং এক্সাম্পল আপনাকে দিয়ে দিব, আপনি বলবেন যে এটা কোন রুলস কে সাপোর্ট করতেছে। ঠিক আছে, কোন রুলস কে সাপোর্ট করতেছে, এগুলো হচ্ছে উদাহরণগুলো দেখলে একবার করে দেখলে আপনারা বুঝে ফেলবেন, এখান থেকে আর তেমন কোনো কোশ্চেন আসবে না। ঠিক আছে, যে আপনার এই কোডটা কোন রুলসটাকে ডিনোট করতেছে, হ্যাঁ, ওইটা আপনি হচ্ছে রুলসটা ডিফাইন করবেন, ডিক্লেয়ার করবেন। ঠিক আছে, ওই জিনিসটা এখান থেকে আর তেমন কিছু নেই, এখান থেকে আর তেমন কিছু নেই। এরপর যেটা আছে সেটা হচ্ছে মাল্টি থ্রেডিং।
আর প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একটু রিয়েল লাইফ এক্সাম্পল দেখিয়েছিলাম, তো ওখান থেকে আপনারা চাইলে হচ্ছে এক্সাম্পলে রিয়া নিতে পারেন, ওখান থেকে কিছু আইডিয়া নিতে পারেন সিনারিও বেসড। ঠিক আছে, আচ্ছা এরপর যেটা হচ্ছে জাভা মাল্টি থ্রেডিং। এই মাল্টি থ্রেডিং এর সাথে যে মাল্টিটাস্কিং এর যে কনসেপ্টটা বাই ডেফিনেশন, এই অংশটা ইম্পর্টেন্ট। By definition, multitasking is when multiple process share common processing resource such as CPU. এগুলা কিন্তু আমি ডিটেইলসে বলেছিলাম। ঠিক আছে, যে মাল্টি থ্রেডের সাহায্যে মাল্টি টাস্কিং এর যে কনসেপ্টটা, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এরপর যেটা হচ্ছে যে আপনার লাইফ সাইকেল অফ থ্রেড, জাভা মাল্টি থ্রেডিং এর লাইফ সাইকেল অফ থ্রেড, এটা তো ইম্পর্টেন্ট। হ্যাঁ, লাইফ সাইকেল অবশ্যই ইম্পর্টেন্ট এবং এখানে প্রত্যেকটা বর্ণনাও দেওয়া হয়েছে। এখান থেকে প্রায়োরিটি যেটা, এই রেঞ্জগুলো একটু দেখবেন। থ্রেড প্রায়োরিটি হচ্ছে মিনিমাম প্রায়োরিটি, ম্যাক্সিমাম প্রায়োরিটি, নন প্রায়োরিটি, এই রেঞ্জগুলো একটু দেখলেই হবে, মানে জাস্ট ছোট কোশ্চেন। আচ্ছা আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে থ্রেড ইমপ্লিমেন্ট করার জন্য কখনো কখনো আমি রানেবল ইন্টারফেস ইউজ করতেছি, কখনো কখনো আমি থ্রেড ক্লাস ইউজ করতেছি। কখন কোনটা কেন ইউজ করতেছি, মেইনলি হচ্ছে ডিফারেন্সিয়েট বিটুইন রানেবল ইন্টারফেস এন্ড থ্রেড ক্লাস। এটা পড়লে আপনি বুঝতে পারবেন যে কোনটা কখন ইউজ করতেছি, কেন ইউজ করতেছি। ঠিক আছে, সো রানেবল ইন্টারফেস কেন ইউজ করতেছি, থ্রেড ক্লাস কেন ইউজ করতেছি, কখন ইউজ করতেছি। ঠিক আছে, এইটা ইম্পর্টেন্ট, যেটা আমি একটু আগেও মানে কথা আমি বলছিলাম। সো এই জিনিসটা হচ্ছে, এবং হচ্ছে স্টেপস গুলো পড়বেন। স্টেপস ইন দ্যাট সেন্স এইগুলো ইমপ্লিমেন্ট রানেবল ইন্টারফেসের স্টেপস গুলো কি কি, স্টেপ 1 2 3। ঠিক আছে, 2 3, তাহলে তিনটা হচ্ছে রানেবল ইন্টারফেসের জন্য। ঠিক আছে, জাস্ট নেমগুলো লিখবেন, স্টেপস এর হ্যাঁ নেমগুলো লিখবেন, আর হচ্ছে এই যে সিনট্যাক্স এবং নাম, এই পুরোটাই বুঝতে পারছেন। নাম্বারের উপর ডিপেন্ড করে। যদি দেখেন যে আপনার স্টেপস এর জন্য আপনার হচ্ছে 3 মার্কস দেওয়া হচ্ছে, তাহলে আপনি শুধু নামটাই লিখে দিবেন। আর এখন যদি দেখেন 4 5 বা 6 হচ্ছে, সেক্ষেত্রে একটু বর্ণনা দিয়ে, উদাহরণ দিয়ে, যে মানে এখানে যা যা লেখা আছে ওইটাই। বুঝতে পারছেন। আচ্ছা এরপর যেটা আছে আপনাদের কোডিং এর, এখান থেকে যেমন হচ্ছে আমি ধরেন কোন একটা ইরর দিয়ে দিতে পারি। হ্যাঁ, যে ইরর ফাইন্ড আউট করেন, যেটা আপনারা এর আগেও করেছেন, ইরর ফাইন্ড আউট করেন। এখান থেকে ইরর ফাইন্ড আউট এগুলাই দেখলে হবে। থ্রেড ক্লাসের সেম একদম, থ্রেড ক্লাস যেটা রানেবল যেটা বলছে ওইরকমই কোশ্চেন টাইপ হবে। আর একটা হচ্ছে এই মেথডস গুলা, এই যে সেট প্রায়োরিটি, এই মেথডসটা বলতে আপনি কি বুঝাচ্ছেন, মানে ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন একটা লেখা আছে না, এটা ডিফাইন দিস মেথড, নাম লিখে দিব পুরো একদম। ঠিক আছে, এরকম ডিফাইন পাবলিক ফাইনাল ভয়েড সেট ডায়মন্ড বুলিয়ান অন। ঠিক আছে, এই যে প্রত্যেকটা মেথডের নিচে নিচে প্রত্যেকটা মেথডের কিন্তু কি দেওয়া আছে, প্রত্যেকটা মেথডের ডেসক্রিপশন দেওয়া আছে। এগুলা জাস্ট 1 2 মার্কস এর জন্য যে কোশ্চেন, ছোট ছোট কোশ্চেন। ঠিক আছে, ওইটার জন্য দেখবেন। এখানে আরো কিছু আছে, এগুলো একটু দাম স্ট্যাক, তারপর হচ্ছে থ্রেড কারেন্ট, এগুলো জাস্ট হচ্ছে এই জিনিসগুলো দেখবেন। এখান থেকে আর ইম্পর্টেন্ট নাই কিছু, আর কিছু নেই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার মানে মেথডস গুলো ভালো করে একটু দেখবেন। ঠিক আছে, এই মেথডস পর্যন্ত দেখলেই এনাফ। আচ্ছা এরপর যাই হচ্ছে সকেট। সকেটের যেটা, এটা হচ্ছে সকেট প্রোগ্রামিং আমরা কেন ইউজ করি, সকেট এবং সার্ভার সকেটের মধ্যে পার্থক্য কোনটা কি, সকেট কি, সার্ভার সকেট কি। ঠিক আছে, ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং এর জন্য এখানেও হচ্ছে এই স্টেপগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং এর জন্য স্টেপগুলো কি কি, এস্টাবলিশ এর, এগুলা প্রত্যেকটার কিন্তু স্টেপস গুলো দেওয়া আছে। স্টেপস গুলো একটু ডিটেইলসে পড়বেন। প্রত্যেকটার ক্ষেত্রে আই উড সাজেস্ট যে আপনারা স্টেপস গুলো খুব ভালো করে পড়েন। ঠিক আছে, স্টেপস গুলো অবশ্যই ভালো করে পড়বেন। তারপর হচ্ছে যেমন এখানে এই যে টিসিপি পোর্ট, হ্যাঁ বলতে কি বোঝায়, টিসিপি পোর্ট নাম্বার বলতে কি বোঝায়, এখানে কিন্তু সংজ্ঞাটা দেওয়া আছে, তাই না। টিসিপি পোর্ট নাম্বার বলতে কি বোঝায়, এগুলা পড়বেন। তারপর হচ্ছে সার্ভার সাইড থেকে সেম। আর এই ক্ষেত্রে হচ্ছে আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে আউটপুট স্ট্রিম, এই যে আউটপুট উপরে আছে ক্লায়েন্ট, এই যে ইনপুট স্ট্রিম, আউটপুট স্ট্রিম বলতে কি বোঝায়। আমি যদি ইনপুট স্ট্রিমের কাজ কি, আউটপুট স্ট্রিমের কাজ কি, আমার সার্ভার সাইডে কোন স্ট্রিমটা ইউজ করা হয়, ইনপুট স্ট্রিম মেথড না আউটপুট স্ট্রিম মেথড। ঠিক আছে, আর সার্ভার সাইডে কিন্তু অলওয়েজ আউটপুট স্ট্রিম মেথডটা ইউজ করে, গেট আউটপুট স্ট্রিম।
গেট আউটপুট স্ট্রিম, ঠিক আছে? এইটা হচ্ছে পড়তে হবে এখান থেকে একটু কোডগুলা দেখেন, জাস্ট ফর ছোট ছোট যে ফাংশন গুলো আছে এগুলো দেখেন। হ্যাঁ, মানে পুরো কোড ওইভাবে দেখার কোনো দরকার নেই, এক্সপ্লেনেশন আছে। আচ্ছা, এখানে হচ্ছে এই যে এক্সেপ্ট মেথডস যেটা আছে, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট। server.accept accept মেথডের কাজ কি হয় এগুলো আমি প্রত্যেকটা এক্সপ্লেন করছি, ওই আপনারা যখন স্টেপস গুলো পড়বেন ওখানে দেখা যাবে। এখান থেকে আর কিছু নেই, ঠিক আছে? সো এইটা হচ্ছে সকেট, যেটা ওয়ান ওয়ে, আর এটা হচ্ছে টু ওয়ে। টু ওয়ে যেটা এখান থেকে যদি বলি, হ্যাঁ টু ওয়ে যেটা এখানে থেকে এই যে ফাংশনগুলো একটু দেখবেন, রিড লাইন মেথডস, ফাংশন সরি মেথডস গুলো, হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট, মানে ছোট ছোট কোশ্চেনের জন্য। রাইট বাইটস মেথডের কি কাজ হয়, ঠিক আছে? এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো দেখবেন, হ্যাঁ যে কাজ এগুলো অ্যাকচুয়ালি কি কাজ করে এটা হচ্ছে একটু দেখবেন। এখান থেকে আর কিছু নেই, কোড চালে দেখতে পারেন, ইটস আপ টু ইউ, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে লাস্ট হচ্ছে আপনাদের আচ্ছা আইনেট অ্যাড্রেস যেটা দেখেন, আইনেট অ্যাড্রেস যেটা সেখানে হচ্ছে এই আইনেট অ্যাড্রেসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে যদিও একটু ছোট করে ইয়ে করা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আইনেট অ্যাড্রেস বলতে কি বোঝায়, জাভা আইনেট অ্যাড্রেস বলতে কি বোঝায়, ঠিক আছে? আইপি অ্যাড্রেস যে তারা হচ্ছে দিচ্ছে, তাহলে আইপি অ্যাড্রেস যে টিসিপি প্রোটোকলের মাধ্যমে তৈরি হচ্ছে এই জিনিসগুলো। তারপর হচ্ছে IPv4 এবং IPv6 এর মধ্যে পার্থক্য, হ্যাঁ ওর ফিচার গুলো দিলেই কিন্তু পার্থক্য তিনটা হয়ে যায়, ঠিক আছে? IPv4 এবং IPv6 in the context of INET address, জাভা INET অ্যাড্রেসের মাধ্যমে যে আপনার IPv4 এবং IPv6 এর হচ্ছে ডিফারেন্সিয়েট, ঠিক আছে? এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এখানে এটা ছোট ছোট দেখতে পারেন, আর এখান থেকে মেথডস গুলো অবশ্যই ইম্পর্টেন্ট। এখানে মেথডস কোনোটা বাদ দিবেন না, মেথডস এবং তার রিটার্ন ডেসক্রিপশন অবশ্যই ভালো করে পড়বেন, কারণ এখান থেকে বড় কোশ্চেনও আসতে পারে, ঠিক আছে? এবং এখানে একটা মনে হয় কোড দেওয়া আছে एग्जांपल, এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে এটাও খুব ইম্পর্টেন্ট, যেমন এই যে একটা হচ্ছে কোডের एग्जांपल দেওয়া হচ্ছে, এখানে কোনটা কি কাজ করতেছে, হোস্ট নেম হোস্ট অ্যাড্রেস কি কাজ করতেছে, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট। আইনেটটা খুব ইম্পর্টেন্ট, আমি বলবো জাভা আইনেট অ্যাড্রেসটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে পড়বেন। আর লাস্টে যেটা পড়ানো হচ্ছে সেটা হচ্ছে থ্রেড বুঝুন, লাস্টে যেটা পড়ানো হচ্ছে সেটা হচ্ছে আপনাদের থ্রেড, ঠিক আছে? বুঝে গেছে? বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে? ওকে ফাইন। কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, ভালো করে পড়বেন, পরীক্ষা ভালো করে দিবেন, ইনশাআল্লাহ ভালো মার্কস আসবে। সবাই তো 50 মার্কসের মধ্যে থিওরি এবং ল্যাবের জন্য পেয়ে গেছেন, রাইট? আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? সবাই দেখেছেন কিনা আই ডোন্ট নো, আপনারা চেক করে। এর জন্য আমি বলেছিলাম যে কারো কোনো যদি কনফিউশন, কারো কোনো যদি কোয়েরিজ থাকে, ইউ ক্যান টক উইথ মি, ঠিক আছে? কন্টাক্ট আমার সাথে কন্টাক্ট করতে পারবেন। আপনাদের 50 মার্কস, ফার্স্ট 50 মার্কস ফর ল্যাব এন্ড অলসো থিওরি আপনাদের কিন্তু দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? সো এখন কেউ যদি কোনোটাতে কম বা বেশি পান, সেক্ষেত্রে আমার সাথে আসেন, বসেন, আমরা একটু অ্যানালাইসিস করি যে আপনি কেন কম পাইছেন, ঠিক আছে? বা কেন বেশি পাইছেন, বেশি পাইলে যদি আসেন তাহলে বেশি পাওয়াটা ডিসাইড করবেন, ঠিক আছে? সো এইগুলো একটু দেখবেন, কারো কোনো এখানে মনে হচ্ছে কারো কোনো কনফিউশন নাই, কনফিউশন থাকলে অবশ্যই তারা আগেই আসতো। সো যেহেতু আপনাদের কোনো কনফিউশন নেই, তার মানে আপনাদের মার্কসেও কারো কোনো ইয়ে নেই। বাকি আপনাদের 50 মার্কস থাকবে হচ্ছে অ্যাটেন্ডেন্সের 10, ওইটা অ্যাকচুয়ালি কিভাবে হয় ওটা আমি জানি না, সো আমি ওটা দেই নাই। আর যেটা থাকবে হচ্ছে আপনাদের ফাইনালি যে মার্কসটা থাকে, হ্যাঁ। আর ল্যাবের ক্ষেত্রেও সেম 40 মার্কস হচ্ছে আপনাদের প্রেজেন্টেশন এন্ড অল দ্যাট, ওইটার আমার হাতে থাকতেছে। আর হচ্ছে আমার অ্যাটেন্ডেন্স, বাকি আপনারা যেটা পাইছেন ওইটাই থাকবে, ঠিক আছে? কোনো ধরনের চেঞ্জেস হবে না, ঠিক আছে? সো এই হচ্ছে আপনাদের টোটাল সিলেবাস এবং এই হচ্ছে আপনাদের টোটাল মার্কসে আমরা ল্যাবের ফাইনালটা কিভাবে, মানে প্রেজেন্টেশন দিতে দিয়েছেন? হ্যাঁ, প্রজেক্ট শোকেস করেছেন, রিপোর্ট দিয়েছেন, তাই না? রিপোর্ট দিয়েছেন, প্রজেক্ট শোকেস করেছেন, প্রত্যেকটার জন্য নাম্বার কিন্তু ডিস্ট্রিবিউশন আলাদা করে দেওয়া আছে। সিআর কিন্তু গুগল ক্লাসরুমে দিয়ে দিয়েছে। সিআর কি এখন আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম, গুগল ক্লাসরুমে দেওয়া আছে সবকিছু। হ্যাঁ দেওয়া আছে, ওইটা আবার দরকার হলে আপনি আবার একটু ইয়া করে দেন, ঠিক আছে? এডিট করে আবার একটু সামনে আগায় দেন যাতে সবাই আবার দেখতে পারে, হ্যাঁ? ওকে ম্যাম, ফাইনালি ওকে। মার্ক ডিস্ট্রিবিউশনটা আপনাদের প্রজেক্ট শোকেস
প্রজেক্টের রিপোর্ট এবং হচ্ছে আপনাদের যে প্রেজেন্টেশন দিয়েছেন, হ্যাঁ, ওই সব কিছু মিলিয়ে আপনার নাম্বার ডিস্ট্রিবিউশন আলাদা আলাদা করে দেওয়া আছে। তো যে যে সেকশনে ভালো করছেন খারাপ করছেন ওই অনুযায়ী আপনার নাম্বারটা আসবে। তো আপনি আপনার মতো করে একটু ভেবেও নিতে পারেন যে কিরকম কি পরিমাণ নাম্বার আপনারা পেতে পারেন, ঠিক আছে? সো এই সব কিছুই ছিল। আর হচ্ছে ফাইনালিতে যেটা আপনার পরীক্ষা দিবেন থিওরির ক্ষেত্রে ওইটা ওইরকম থাকবে, ল্যাবেরটা ওইরকম থাকবে। আর অ্যাটেন্ডেন্স যেটা আপনারা যেভাবে পাবেন, মানে আমি যেভাবে আপনাদের অ্যাটেন্ডেন্স নিচ্ছি সেই অনুযায়ী যে মার্কসটা থাকবে ওইটাই আমি বসাই দিই, ঠিক আছে? ওইটা যেহেতু মানে অ্যাকচুয়ালি কিভাবে দিতে হয় আমি আসলে জানি না, এই জন্য হচ্ছে আমি এখন দেই নাই, ঠিক আছে? সো এই হচ্ছে টোটাল বিষয়। আর হচ্ছে আর কারো কোনো কোয়েশ্চেন বা কোয়েরিজ আছে? হ্যাঁ, ফাইনালের সিলেবাস নিয়ে বা মার্কস নিয়ে এনিথিং? হ্যাঁ, ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমরা কিছু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, আপনাদের লাস্ট ক্লাসের অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? আচ্ছা, ইশরাক জামিল নাই, তাসমিয়া মাসুম নাই, ইভা আক্তার আছেন, সুমাইয়া তানজিম মাইশা আছেন, শাহরিয়ার মোহাম্মদ সাইম নাই, জাকিয়াল ফারদিন রাতুল নাই, মাহবুব হাসান নাই, মাশরুল হক, সাবিকুজ্জামান নাই, মাহির মুতাসিম নাই, শরীফা আক্তার লোপা নেই, তাজিনা ইসলাম নিহার, আচ্ছা, আনিতা সুলতানা, ফাইজা রাফিকা, গৌতম সর্দার, ফারহাদ আমির, মেহনাজ খানম মরিন, হুমায়রা বারিরা লাইবা, তারেক তো আছেন, সাফা হারুন আছেন, স্বস্তিকা আছেন নাই, রাফসানুল করিম তুর্য, মাসুদুল হাসান সিদ্দিকী, মোহাম্মদ আব্দুল্লাহ, লুৎফা তাসলিম শশী। ওকে, সবাই দেখেন প্রেজেন্ট পাইছেন কিনা? 1 2 3 4 5 6 7 8 9 9 জন। আপনারা এবার মানে মিডের পর একদমই ক্লাস করেন নাই, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। মানে কারণ হচ্ছে যে আপনারা মিডের আগে যেভাবে ক্লাস করছেন একদমই ক্লাস করেন। আই ডোন্ট নো আপনারা কি রকম আসলে রেজাল্ট করবেন।